বিএনপি এখন পর্যন্ত পাচ্ছে না, এখন পর্যন্ত চোখে চোখ রাখার মতো ভালোবাসার সম্পর্ক তো এখনো দেখি নাই। চোখে চোখ দিকে তাকায় আসছে কিন্তু চোখ লাল করতেছে না। মানে এই সম্পর্কটা রোমান্টিক হয়ে গেছে কিন্তু ডিগনিফাইড গেছে অলরেডি। হ্যাঁ, রোমান্টিক সম্পর্ক আছে, চোখে চোখ রেখে আছে, এত লম্বা সময় রেখে আছে, চোখ আর নামাচ্ছেই না। কিন্তু চোখটা যে লাল করতে হবে, এইটা যে একটা ডিগনিটির কোশ্চেন, এটা যে আমার 20 কোটি মানুষের সম্মান মর্যাদার প্রশ্ন, সেইটা আমরা দেখতে চাই। প্রেম প্রীতি 2.5 মাসে হয়ে যায় না, 2 মাসে হয়ে যায় না, এটা অবান্তর কথাবার্তা আর কি, মানে আক্রমণাত্মক বা শুধুমাত্র বিএনপির খোঁজা ফোটা খোঁজা আর কি। হ্যাঁ, আর অন্তর্বর্তী সরকারের আমলে আমরা ভারতের থেকে স্বাধীন হয়ে গেছিলাম, সব নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলাম। বিষয়টা ভারত সবসময় আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। বরং বিএনপির সময় রৌমারি পদুয়া অসংখ্য বিএনপি শাসন আমলে যে বিএসএফের অসংখ্য মানুষ, মানে 18 জন 22 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই যুদ্ধে, এবং আমরা বিরোচিত ভূমিকা রেখেছিল আমাদের বিডিআর বাহিনী। আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের যেভাবে ডিল করা উচিত বা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা, কিন্তু একই সাথে যে এইটা যে এই মানে সব কিছু হচ্ছে গিয়ে কমিয়ে ফেলেছে বা ইসে করেছে তা না, এইটার বাইরেও হচ্ছে গিয়ে ইস্যু আছে যেগুলো আমাদের ডিল করতে হবে। এবং অফকোর্স আমি কারণ এখন পর্যন্ত যেইটা এই প্রবলেমটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এটা এখন যদি এসেনশিয়ালি ব্যাপারটা আমরা যদি এরকম একটা কনক্লুশনে চলে যাই যে এই সরকার এটাকে করবে না বা এই সরকার হচ্ছে গিয়ে এক ধরনের সম্পর্কের জালে জড়িয়ে পড়ছে, যেটা হিসাবে আই এম নট নেসেসারিলি শিওর যে এই 3-4 মাসে আমরা এত ইজিলি এই কনক্লুশনে চলে আসবো, বরং এইটা সরকারের জন্য একটা প্রবলেমেটিক জায়গায় হতে পারে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সঙ্গে আমি ফারাবী হাফিজ। পরিচয় করিয়ে দিই, আজকে যারা সম্মানিত আলোচক আমাদের সাথে রয়েছেন, জনাব শহীদুল ইসলাম বাবুল, তিনি সংসদ সদস্য বিএনপি, এবং রয়েছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, তিনি অধ্যাপক উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি সাধারণ সম্পাদক আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। আমরা আজকে, আমি কিছুক্ষণ আগে একটা নিউজ আমার চোখ আটকে গেল, আপনি হয়তো খেয়াল করেছেন। ডক্টর আসিফ শাহান, আপনাকে দিয়ে শুরু করি। 22 জনকে সাথে নিয়ে মহামান্য রাষ্ট্রপতি তিনি লন্ডনে গেলেন, এবং তিনি লন্ডনে গেলেন 5 আগস্টের পর এই প্রথম বিদেশ সফর তার। এবং সেই সফর হচ্ছে তিনি যে বাইপাস অপারেশন হয়েছিল তার একটা ফলো আপ, মানে নিয়মিত চেক আপ বলা যায়। এবং যেই চেক আপটা ঢাকা এখন খুব ইজি, এবং ঢাকায় বাইপাসের যে রেট ঢাকার হসপিটালগুলোতে, বাংলাদেশের হসপিটালগুলোতে এবং ইংল্যান্ডের হসপিটালগুলোতে 97 থেকে 98% সাকসেস রেট। ইংল্যান্ডেও তাই, বাংলাদেশেও তাই। বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় মহামান্য রাষ্ট্রপতি তিনি গেলেন, এবং 22 জনকে, এরকম ঘটনা এর আগে আপনি দেখেছেন কিনা? সেখানে বিমানের এমডি রয়েছেন, সেখানে তার পরিবার পরিজন রয়েছে, তার নাতিরা রয়েছেন। 9 দিনের এই সফর, সেখানে খরচ আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে ধারণা করা যায় যদি টিকিট, তারা নিশ্চয়ই ভিভিআইপি প্রোটোকল নিয়ে রাষ্ট্রপতি তার সাথে তার সফর সঙ্গীরা গেলেন। তিনি যখন গেলেন তখন বাংলাদেশে যেহেতু আর্থিক একটা মন্দার কথা সবসময় সরকার প্রধান বলছেন, অর্থমন্ত্রী বলছেন এবং সতর্ক করছেন আমাদের একটু সাবধান হতে হবে, দেশের অর্থনীতির অবস্থা ভালো না। সেই সময় তারা এই বিশাল বহর নিয়ে, এবং একই সাথে এই রাষ্ট্রপতিকে নিয়ে ধরেন যেই পরিমাণ কথা আছে, তার প্রেক্ষিতে এই সামগ্রিক বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়েছে? ধন্যবাদ। আপনি যেমন বললেন যে আপনি মাত্র দেখেছেন, আমি এখনও দেখিনি, সো একদম খুব ডিটেলস আমি বলতে পারছি না। সো যদি এখন আমি জানি না, যেমন যদি ব্যাপারটা এরকম হয়, জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, দ্যাট ওনার যে চিকিৎসা বা ওনার যেটা প্রয়োজন সেটা কোনোভাবেই বাংলাদেশে সম্ভব না, আপনি যেটা বললেন এটা নর্মাল হেলথ চেক আপ, নর্মাল চেক আপের জন্য, বাট ব্যাপারটা যদি এরকম হয় তাহলে সেটার একটা জাস্টিফিকেশন থাকতে পারে যে আপনি কোনোভাবেই এখানে করতে পারছেন না। বাট সেক্ষেত্রে আপনার সফরসঙ্গীর সংখ্যা কতজন হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন সবসময় চলে আসে।
দিস ইজ আনফর্চুনেট। যদি এখন পর্যন্ত যেটুকু আপনি বললেন সেটার ভিত্তিতে যদি দেখি যে এটা যদি একটা খুব নর্মাল চেক আপের মতো হয়, যেটা বাংলাদেশে খুব স্বাভাবিকভাবেই করা যায়, সেটার জন্য যাওয়া এবং সেটার সাথে 22 জন এবং এটা 22 জন এসে নিয়ে যাচ্ছেন, তাদের খরচে সব কিছু নিয়ে দিস ইজ অ্যাবসলিউটলি আনফর্চুনেট, আননেসেসারি। যদি আমি ওই কেভিয়েটটা রেখে বলছি যে যদি এটা এরকম একটা ব্যাপার হয়, আনফর্চুনেটলি যেটা হচ্ছে ফ্যাক্ট যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখেন এই ধরনের ঘটনা যে খুব নতুন বা খুব অস্বাভাবিক সেটা কিন্তু না। আমরা অতীতেও বিভিন্ন সময়ই বিভিন্ন সরকারি দলে যারা ছিলেন তাদেরকে আমরা এই ধরনের একটা প্র্যাকটিস আমরা করতে দেখেছি, এবং এই ধরনের একটা প্র্যাকটিস এটা দুটো ইস্যু করে। এক, আপনি যেটা বললেন যে আমাদের রাষ্ট্রীয় খরচে যেহেতু হয়, সো বেসিক্যালি জনগণকে এই খরচের ব্যয় যেটা সেটা বহন করতে হয়, এবং দুই, এইটা একই সাথে দেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সাধারণভাবে একটা নেগেটিভ আইডিয়া দেয়। মানে যদি হচ্ছে কি আপনার দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যদি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে নির্ভর করতে নাই পারেন, তো তাহলে এসেনশিয়ালি হচ্ছে কি আমাদের চিকিৎসা ব্যবস্থার এমন একটা ইন্ডিকেশন দেয় যেটা আমাদের জন্য মোটেও খুব গৌরবের কোনো ব্যাপার না। এবং একই সাথে যেটা গুরুত্বপূর্ণ যে আমরা আগস্ট 5-এর পরে স্বাভাবিকভাবে তো এটাতে একটা পরিবর্তন আশা করা হয়েছিল, যে পরিবর্তন একদম হঠাৎ করে সব কিছু হয়ে যাবে সেটা আমি বলছি না, বাট এট দ্য সেম টাইম আপনার এই চেক আপ বা এই ধরনের ঘটনাগুলো যেগুলো বাংলাদেশে করা যায় সেটা একটা। আপনি একটা কথা বললেন যে এই রাষ্ট্রপতি নিয়ে, অফকোর্স এই রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্ক আছে, সেটা নিয়ে কথা আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় ইনি যদি বিতর্কহীনও হতেন তাহলেও এই ধরনের একটা ঘটনা যেটা আসলে হচ্ছে গিয়ে অদরকারি, ওই ক্যাবিনেটে রেখে বলছি, আমার কাছে মনে হয় যে সেইটা হচ্ছে গিয়ে বড় প্রশ্ন। এটা এই রাষ্ট্রপতি না অন্য রাষ্ট্রপতি, তার চেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি এটা সামগ্রিকভাবে দেশের চিকিৎসা ব্যবস্থা, সামগ্রিকভাবে আমাদের অর্থনৈতিক অবস্থা, সামগ্রিকভাবে এই যে বিশাল গোষ্ঠীকে নিয়ে যাওয়া, এই প্রত্যেকটা জায়গাতে হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা রেইজ করাটা দরকার। এবং অফকোর্স আপনি তো হচ্ছে গিয়ে এরকম একটা সিচুয়েশনই দেখেন যেখানে এই ধরনের কোনো ঘটনা বা এইভাবে যাওয়াটা আর হয়তো দরকার পড়বে না, সেই ক্ষেত্রে অফকোর্স এটা একটা খুব প্রবলেমেটিক একটা ইনসিডেন্ট হিসেবে আমি এটাকে বলবো। আচ্ছা, শহীদ ইসলাম বাবুল, এই বিষয়টা আপনার কাছেও ঠিক একই বিষয় যে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন, আর একই সাথে এই রাষ্ট্রপতিকে নিয়ে যেহেতু কথা আছে, যেহেতু তিনি একটা ভিন্ন প্রেক্ষাপটে এবং তিনি যে দলীয় বিবেচনায় তিনি এই পদে আসেন, সেই জায়গার কথা বললেও 5 আগস্টের পর এটাকে কেউ বলছেন, যখন এই নিউজটা সোশ্যাল মিডিয়াতে আসে তার নিউজে কমেন্টগুলো দেখছিলাম, কেউ বলছেন এটা তার জন্য একটা বড় সুযোগ, যারা যে দল ক্ষমতাচ্যুত সেই দলের নেতাদের সাথে কর্মীদের সাথে তার একটা সুযোগ, এটা কি করে দেয়া হলো নাকি এটা কাকতালীয়, নাকি এটা উদ্দেশ্য প্রণোদিত, নাকি এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া? আমি বলি উনি যেটা বলেছে আমি মোটামুটি ওনার সাথে একমত। পাশাপাশি এটুকু বলবো যে এই রাষ্ট্রপতি আর সেই রাষ্ট্রপতি বলে কোনো কথা নাই, রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি অলওয়েজ। এবং প্রথমত আমি বলে নেই যে দিস ইজ নট ফার্স্ট, আপনি যেটা বললেন অতীতে নদীর আছে কিনা, এই রাষ্ট্রপতি আমার যতটুকু মনে করে 56 জন নিয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন, বেড়াতে গিয়েছিলেন এই রাষ্ট্রপতি। আগের রাষ্ট্রপতি আরও বেশি, তার নাতিপুতি 14 গোষ্ঠী নিয়ে উনি বিদেশে গেছিলেন, সংখ্যাটা আরও বেশি, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে করতে পারছি না। প্রধানমন্ত্রী তো গিয়েছেনই, অসংখ্যবার গিয়েছেন, শত শত মানুষ নিয়ে গিয়েছেন, 250 শতাধিক মানুষ নিয়েও গিয়েছেন, এটার মৎসব ছিল। ওই অভ্যেস আর কি ওনাদের আছে। বিষয়টা দুঃখজনক, এটা ঠিক যে 21 জন তার প্রয়োজন হয় না, যদি তিনি চিকিৎসা পাবার অধিকার অবশ্যই তার আছে, ভালো চিকিৎসা পাবার অধিকার আছে, তিনি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি। আমি তাকে এই রাষ্ট্রপতি আসে যতক্ষণ পর্যন্ত উনি চেয়ারে আছে ততদিন পর্যন্ত তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, বিতর্কটা অন্য পাশে সরিয়ে রাখি, সেটা তো আছেই। কিন্তু এই মুহূর্তে 21 জন নিয়ে যাবার কি কোনো প্রয়োজন ছিল কি না, নাকি সেই পুরনো অভ্যেসের কারণে উনি নিয়েছেন আমি জানি না, এবং এটা কতটুকু যুক্তিসঙ্গত, এবং ওনার যে চিকিৎসার বাস্তবতা, সেই বাস্তবতা মানে ওপেন হার্ট সার্জারি ওনার সেটার ফলো আপ আপনি যেটা বলেছেন আমি দেখিনি। তো সেটা যদি হয়, এটা আমি মনে করি এটা নিঃসন্দেহে একটা বাড়াবাড়ি হয়েছে এই সংখ্যাটা, এটা হলো একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো কি, আপনি যেটা বললেন যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, আমি যতটুকু জানি বা আমার, যদিও আমি মেডিকেল সায়েন্সের ছাত্র না বা কিছু না, তারপরেও আমাদের দেশে এই পর্যন্ত চিকিৎসা ব্যবস্থার যতটুকু উন্নতি হয়েছে শুধুমাত্র হার্টের চিকিৎসার ক্ষেত্রে উন্নতি হয়েছে সর্বোচ্চ, চমৎকার অগ্রগতি। এবং আমাদের এখানে আপনি যেটা সাকসেস রেটের কথা বললেন, এটা পৃথিবীর অনেক উন্নত দেশেও নাই।
সুতরাং হার্টের চিকিৎসার বিষয়ে আমাদের এখানে কোনো ঘাটতি আছে এরকম খুব একটা ঘাটতি আছে আমি মনে করি না। তো হার্টের চিকিৎসা উনি অবশ্য উনি কেন অনেকেই তো যান যারা আস্থা রাখতে পারেন না বা বিশ্বাস রাখতে পারেন না গতানুগতিক ইচ্ছা হলে থাইল্যান্ডে, ব্যাংককে, ইন্ডিয়ায় বা সিঙ্গাপুরে করেন, যাদের একটু অর্থবিত্ত আছে তারা করে থাকে। তো রাষ্ট্রপতি কেন করবেন না? মাহাথির মোহাম্মদের উদাহরণ যদি আমরা জানি যে ওনার হার্টের রোগ ছিল, তো ওনার হার্টের অপারেশন বা হার্টের বাইপাস সার্জারি বা কি ভালভের কি একটা ব্যাপার ছিল, তো উনি বলেছিলেন, নিজেও চিকিৎসক ছিলেন যেহেতু, উনি এতটুকু বলেছিলেন যে আমার দেশে যতক্ষণ পর্যন্ত এটা সেই ব্যবস্থা না হবে চিকিৎসা, ততক্ষণ পর্যন্ত আমি এটা ওষুধের মাধ্যমেই করব। সিঙ্গাপুরে ওনাকে সাজেস্ট করা হয়েছিল, উনি যাননি। তো আমরা তার মাহাথির মোহাম্মদকে পাইনি, রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপতি আর মাহাথির মোহাম্মদ তো এক হলেন না। তো যাই হোক, উনি এই সময়ে আপনি যেটা বলেছেন সেটা যদি এক্স্যাক্টলি হয়ে থাকে যে উনি 21 জন রাষ্ট্রের টাকায় নিয়ে থাকেন, এটা কাঙ্ক্ষিত নয়। না, এইটা তো এটা কি তার সিদ্ধান্ত হয়? এটা কি তার সিদ্ধান্ত হয়? এটা তো মিনিস্ট্রির মাধ্যমে। ওনার সাথে কিন্তু সবাই ওনার আত্মীয় যান নাই, গেছেন মন্ত্রণালয়ের, গেছেন হচ্ছে বিমানের এমডি, ওখানকার প্রকৌশলী, প্রধান প্রকৌশলী। ভিভিআইপি প্রোটোকলে যখন ওনারা যান তখন কিন্তু সাধারণ আগে থেকেই দেন, একজন পান, একজন কুক পান সাথে, আর একজন সরকারের অনুমতি লাগে নিশ্চয়ই এই প্রক্রিয়ায়। হয়তো কোন যুক্তিতে কোন কারণে করেছেন, একেবারে হয়তো দিয়েছেন কিনা অনুমতি গভর্নমেন্টের পক্ষ থেকে সেটা আমি জানি না। আর উনি যেহেতু রাষ্ট্রপতি, উনি নিজেই তো সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশের, উনি যদি চান কে ওনাকে নিষেধ করতে পারে বা কি করতে পারে, সেটাও একটা বিষয় আছে। আচ্ছা, আসিফ মোহাম্মদ শাহান, আজকে পুলিশ চলছে, পুলিশ সপ্তাহ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলনে তিনি নিজে বলেছেন যে আপনারা আইনের লোক, কোনো বিশেষ দলের নন, যে অপরাধী তাকে অপরাধী হিসেবেই গণ্য করবেন, কারো রাজনৈতিক পরিচয় বা প্রভাবশালী অবস্থান দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে থেমে গেলে চলবে না। এখন ওই অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক তিনি বক্তব্য দিলেন এবং তার বক্তব্যে তিনি নিজে দাবি করলেন যে বিগত ফ্যাসিস্ট আমলে দীর্ঘ 18 বছরের চাকরি জীবনে তিনি পদবঞ্চনা, বৈষম্য, অপমান ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। আচ্ছা, তবে শত প্রতিকূলতার মধ্যেও জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলও তিনি বিচ্যুতি হননি বলে দাবি করেছেন তিনি তার বক্তৃতায়। ছাত্র জীবনে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও তিনি ওই বক্তব্যে তিনি উপস্থাপন করেন। এখন ঢাকা রেঞ্জের ডিআইজি পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রকাশ্যে নিজেকে জাতীয়তাবাদী আদর্শের অনুসারী দাবি করছেন, যেখানে সরকারি দল হিসেবে নিরপেক্ষ প্রশাসনের কথা বলা হচ্ছে, সেখানে একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার এমন প্রকাশ্য দলীয় আনুগত্য প্রকাশ কি প্রশাসনের পেশাদারিত্ব কোনো রকমের প্রশ্নের মুখে ফেলে কিনা? অবশ্যই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি আমাকে যে দুটো বক্তব্য দিলেন, প্রধানমন্ত্রীর যে বক্তব্য এবং তার সাথে ঢাকা রেঞ্জের ডিআইজির যে বক্তব্য, এর মধ্যে বৈপরীত্য খুব স্পষ্ট এবং এটা শুধু আনপ্রফেশনাল না। আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশ সিভিল সার্ভেন্ট কন্ডাক্ট রুলস যেটা আছে 1979, যেটা পরে হচ্ছে গিয়ে রিভাইজ করা হচ্ছে, উই নিড টু লুক ইনটু দ্যাট, যে এই ধরনের একটা বক্তব্য সিভিল সার্ভিসের যে কন্ডাক্ট, সে কন্ডাক্টকে ভায়োলেট করে কিনা। কারণ হচ্ছে যে একজন সরকারি যে কর্মকর্তা, সরকারি কর্মকর্তার কোনোভাবেই কোনো অবস্থাতেই তার পলিটিক্যাল আইডেন্টিটিকে, একজন মানুষের একটা অতীত থাকতে পারে, একটা পলিটিক্যাল ইস্যু তিনি সাপোর্টও করতে পারেন বা সরকারি কাজে যোগদানের পূর্বে তিনি কোনো একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারেন, সে ব্যাপারে কিছু বলেন নেই, এটা তার নাগরিক অধিকার, এটা তার মৌলিক অধিকার, এটা আপনি কেড়ে নিতে পারবেন না। বাট আপনি যখন হচ্ছে গিয়ে সরকারি কর্মকর্তা হচ্ছেন, তখন তো আপনাকে এই কন্ডাক্টটা, যে গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস যেটা, সেটা আপনাকে মানতে হবে। আমরা সরকারি চাকরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তাকে ইমপার্সোনাল হতে হয়, তাকে নন পার্টিজান হতে হয়। এবং নন পার্টিজান যদি আপনি আসলেই হতে চান, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই আমি বঞ্চিত ছিলাম, এইটা আপনার কোনো কম্পিটেন্সের বা যোগ্যতার মাপকাঠি হতে পারে না, এটা আপনার প্রফেশনালিজমের কোনো ধরনের হচ্ছে কি হতে পারে না, ইন্ডিকেটর হতে পারে না। আপনার প্রফেশনালিজম যেটা বলে একটা সরকারি কর্মকর্তার জন্য, যে আপনার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে, আপনার যে ধরেন রাজনৈতিক বিশ্বাস আছে সেটার ঊর্ধ্বে উঠে আপনি জনগণকে সেবা দিতে পারছেন কিনা, এবং হচ্ছে কি আপনি সেটার জন্য যে পরিবেশটা দরকার, সেই পরিবেশটা সরকার নিশ্চিত করছে কিনা সেটার জন্য কাজ করা। তো আপনি যখন এই জায়গাটার কথা বলেন, দেখুন যেমন প্রধানমন্ত্রী যে বক্তব্যটা রেখেছেন, এটাতে তো মানে যে এক্সপেকটেশনটা যেটা তৈরি করে, এখন পুলিশ জনগণের জন্য কাজ করবে, কোনো রাজনৈতিক প্রভাবে পড়ে কাজ করবে না,
এটা তো তখনই সম্ভব যখন পুলিশের উপর কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা হবে না। তার মানে রাজনৈতিক দলের নেতারা যারা আছেন তারা পুলিশকে হচ্ছে গিয়ে কোনো ধরনের চাপ প্রয়োগ করবেন না, বা পুলিশ একই সাথে যে তার ট্রান্সফার বা হচ্ছে তার প্রমোশন এই ধরনের কোনো কিছু ভয়ে সে কোনো ধরনের ডিসিশন নিবে, কাউকে গ্রেপ্তার করবে কি করবে না, এই সিদ্ধান্তগুলো এই জিনিসপত্রগুলো দ্বারা নিয়ন্ত্রিত হবে না বা এটা দ্বারা প্রভাবিত হবে না। এটাই তো বোঝায় আপনার প্রফেশনাল অ্যাক্টিভিটিস, তো এটাই বোঝায় যে আপনি আপনার যে গভর্নমেন্ট রুলস যেটা আছে, আপনার যে অ্যাক্ট যেটা আছে, আপনি সেই অনুযায়ী কাজ করবেন। এখন সেই একই জায়গায় এসে রেঞ্জের ইস্যু উনি যখন উনার পরিচয়টা বা ওনার রাজনৈতিক পরিচয়টাকে হাইলাইট করেন, উনি যখন বলেন যে আমি হচ্ছে গিয়ে আমার এই আদর্শের প্রতি হচ্ছে কমিটেড, সেইটা এসেনশিয়ালি এই বক্তব্যটাকে মানে অর্থহীন একদিকে করে, আবার একই দিকে হচ্ছে গিয়ে তাহলে এই যে পুলিশের যে স্বাভাবিকভাবে সরকারি কর্মকর্তাদের নিয়োগ থেকে শুরু করে সব জায়গায় রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার একটা ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যে দরকার, সেই জায়গাটা হচ্ছে গিয়ে আরো বেশি হাইলাইট করা বলে আমার মনে হয়। আচ্ছা, তো একই সাথে এটা বলবেন যে আমরা এর আগের সরকারের সময় এই ধরনের পদে না, হ্যাঁ এটা উচ্চ পদস্থ, তার আগে যারা আইজিপি হন, ঢাকার কমিশনার হন, গুরুত্বপূর্ণ ইনফ্যাক্ট যারা এসপি হন, ওনাদের সিভি নাকি বাছাই করা হতো এরকম যে রাজনৈতিক পরিচয় তার ব্যাকগ্রাউন্ড মানে সিভিতে আছে কিনা, তিনি ছাত্রলীগ করতেন কিনা, তিনি তার বাপের বাড়ি শ্বশুর বাড়ির লোকজন আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন কিনা। এখন সেই যে কালচার, আপনার কি মনে হয় যে বাংলাদেশের পুলিশ কিংবা প্রশাসনের সেই কালচারটা এখন একেবারেই এরা নাই করে দিয়েছে এবং সেই কালচারের ধারাবাহিকতা এখন হয় না? দেখুন, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা কালচার বা ব্যুরোক্রেটিক কালচার এত সহজে যে চেঞ্জ করা যাবে সেটা আমি মনে করি না, এবং আমার ধারণা সেটা হয়ওনি। এখানে দুটো ব্যাপার, এক, যে জিনিসটা বর্তমান সরকারকে মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ যে কাজটা করেছিল বা গত সরকার যেটা করেছিল সেটার ফলটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হয়েছিল। আপনি এই যে যেটা বললেন যে আপনি সিভি বাছাই এই সব কিছু করে, এটা দুইটা ঘটনা ঘটেছে। এক, আপনি একটা প্রতিষ্ঠানকে একদিকে একটা দানবের মতো একটা প্রতিষ্ঠান আপনি তৈরি করেছেন, যেই দানব একটা পর্যায়ে মানুষের অধিকার যে কোনো কিছু ইজিলি কেড়ে নিতে পেরেছে এবং সেটা সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে, সকল ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে চলে গেছে। এবং সরকার, আমরা তো জানি যে একটা পর্যায়ে সরকার, তৎকালীন সরকার ক্ষমতায় থাকার জন্য এই বাহিনীর উপরই হচ্ছে গিয়ে নির্ভর করেছে, এবং এই নির্ভরশীলতা যত বেড়েছে তত জনগণের থেকে তার দূরত্ব বেড়েছে, তার ওভারঅল রাজনীতির জন্য এটা ক্ষতিকর হয়েছে এবং দেশের কী অবস্থা হয়েছে আমরা এটা দেখেছি। আরও একটা জিনিস হচ্ছে গিয়ে খুব পরিষ্কার যে আপনি এখন এই বর্তমান বাস্তবতা এসে যদি সেই সেম প্র্যাকটিস, আমি যেটা বললাম যে প্র্যাকটিস যে পুরোপুরি হয়েছে সেটা তো আজকের এই বক্তব্যে পরিষ্কার। আপনি তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিআইজির সাথে এমন একজনকেই পেয়েছেন যিনি খুব প্রাউডলি তার যে রাজনৈতিক পরিচয় সেটাকে হচ্ছে গিয়ে তিনি ইন্ডিকেট করছেন। তার মানে তো হচ্ছে গিয়ে আপনি চেঞ্জ হয়নি। আমি যেটা বললাম যে আমরা যে সময়টা পেয়েছি সেই সময়টা, কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে সরকার এই যে আজকে যে ঘটনাটা ঘটলো এইটা থেকে হচ্ছে গিয়ে সরকারের রিয়াকশনটা কি, রিডিংটা কি, আমি কি তার এগেনস্টে কন্ডাক্ট রুলস ভায়োলেট হয়েছে কিনা এই ধরনের কোনো ইনভেস্টিগেশন কি করব, আমি কি হচ্ছে কি অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল কনসিডারেশনে আমি নিয়োগ দিয়ে যাচ্ছি সেই কাজগুলোকে আমি বন্ধ করব, আমি কি হচ্ছে পুলিশের নিয়োগ প্রমোশন, পুলিশ কমিশনের যে আইনটা ছিল বা পুলিশ কমিশন তৈরি করার যেই চেষ্টাটা ছিল, যেটা হচ্ছে এই জায়গাতে একটা সার্বিকভাবে একটা প্রফেশনাল ফোর্স তৈরি করার যে চেষ্টা ছিল সেটাকে আমি কন্টিনিউ করব। যদি না করি তাহলে আপনি যেটা বললেন যে আমরা সেই কালচার আবার দেখতে পাবো কিনা, অফকোর্স সেই কালচারটা আমরা দেখছিলাম, সেটাকে ব্রেক করা বা সেটাকে ভাঙা সেটা আরও বেশি ছড়িয়ে যাবে এবং আবারও হচ্ছে গিয়ে আমরা পুলিশকে সেই দলীয় যেটার ইন্ডিকেশন আমি যেটা বললাম যে কিছু দেখা যাচ্ছে, কিন্তু এটা একটা ওয়েক আপ কল হতে পারে সরকারের জন্য। সরকার সেটা ওয়েক আপ কলটা নিবে কিনা সেটা সরকারের। আপনি বলছেন ওয়েক আপ কল, কিন্তু শহীদুল ইসলাম বাবুল আপনি কি এটার সাথে যুক্ত করবেন যে তিনি এই জিনিসটা বলছেন যে হ্যাঁ আমি ডিআইজি, কিন্তু আমার যেই ব্যাপারটা ছিল, আমি গত 18 বছর তিনি পদবঞ্চিত ছিলেন এবং তিনি জাতীয়তাবাদী রাজনীতি তিনি ধারণ করেন, পোষণ করেন। এখন এই জিনিসটা তিনি তার সামনে বলছেন যিনি এই দেশের সরকার প্রধান, এবং এটা বলার উদ্দেশ্য নিশ্চয়ই আপনিও জানেন যে তাকে যেন আরো বড় পদে এবং তাকে যেন আরো ভালোভাবে সম্মানিত করা হয়। সেটা চিন্তা করবার কোনো কারণ নাই, আমি যেটা বলি এখন এর সাথে আপনি যুক্ত করে দিই, আপনিও গত 18 বছর এই রাজনীতির সাথেই ছিলেন এবং আপনি নিশ্চয়ই এক একটা নাম, মানে আইজিপির নাম, ঢাকার কমিশনারের নাম, আপনার ডিবির ভাতের হোটেলের নাম, সব কিছু আপনারা ভুলে যান নাই। খুব তরতাজা, তো এখনও তো তরতাজা মোটামুটি সেই স্মৃতি। সেই জায়গায় সেই এই পুলিশকে কি সেই জায়গায়, মানে তারা তো সেটাই চাইবেন যদি কালচারটা ওই রকমই থাকে, আপনারা কি সেটাই চান? পুলিশ সেটা কখনো হয়ে উঠতে পারে না যদি
পুলিশকে যারা নিয়ন্ত্রণ করে তারা যদি সেটা সেভাবে না চায়, পুলিশ বা কোনো বাহিনী দানব হয়ে উঠতে পারে না যদি তার রাজনীতি বা রাজনৈতিক সরকার সেটা না চায়। এই যে হারুন দিনের পর দিন বা আপনি যাদের কথা বললেন তারা যে অন্যায় অপকর্ম করে তারা তো পুরস্কৃত হয়েছে, এটা তো সত্য। আজকে উনি যেটা বলেছেন প্রধানমন্ত্রী তার পরবর্তী বক্তব্যের সাথে এটা সাযুজ্যপূর্ণ হয়নি আসলে। উনি এটা ঠিক উনি না, আমি এরকম অসংখ্য সরকারি কর্মকর্তাকে আমি জানি যারা তাদের 2 ব্যাচ 3 ব্যাচ 4 ব্যাচ জুনিয়র অফিসারদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছেন, প্রমোশন হয়েছে। এটাও একটা পেইন। আমরা যেমন রাজপথে জেল খেটেছি, জুলুম খেটেছি, আন্দোলন করেছি, মামলার হামলা শিকার হয়েছি, কিন্তু অনেকেই অনেকভাবে নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। ওই যে যেই লোক, এই ভদ্রলোককে আমি চিনি, উনিও পদবঞ্চিত হয়েছেন, প্রমোশন বঞ্চিত হয়েছেন, হয়তো বা একসময় ছাত্রদল করতেন বা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, সেই কারণে। খালি উনি না, অনেকেই এরকম অসংখ্য, কেউই হন নাই, মানে পদোন্নতি পান নাই, চাকরি জীবনে লাঞ্ছনা গঞ্চনা বদলি এগুলো হয়েছে, এটা সত্য। কিন্তু এটা ওই যে উনি যেটা বললেন যে এটা একটা কালচার, আমাদের সোসাইটিতে একটা কালচার হিসেবে পরিণত হয়েছে। যেই দল যখন ক্ষমতায় যায় সেই দলের লোকরা তখন পদায়িত। না, এখন আপনারা তো আপনাদের দল সরকারে, আপনারা এই কালচারকে ভাঙতে চান নাকি কালচারকে আরো উৎসাহিত করতে চান? কালচার আপনি রাতারাতি পরিবর্তন হয়ে যায় না একটা সুইচ দিলে। হ্যাঁ, পরিবর্তন তো আপনি দেখছেন নিশ্চয়ই, দৃশ্যমান হচ্ছে অনেক পরিবর্তন। এবং আমি বিশ্বাস করি এই যে পরিবর্তনের যে সূচনা হয়েছে এটা প্র্যাকটিসের মধ্য দিয়ে এটা আরো পরিশীলিত হবে এবং আরো ঋদ্ধ হবে। এবং আমরা এটাও বলবো না যে একদিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে বা পুলিশের নিয়ম কানুন শৃঙ্খলা কোড অফ কন্ডাক্ট এগুলো প্রতিষ্ঠিত একদিনে হয়ে যাবে না। বিগত আমলে আপনি এটাও দেখেছি, ওসিরা এসপিরা স্লোগান দিছে আওয়ামী লীগের সমাবেশে, এগুলো আমরা দেখেছি। তো আজকে যেটা উনি বলেছেন বা যেটা করেছেন এটা কন্ডাক্টের সাথে যায় না, উনি ঠিকই বলেছেন, সেটা নিশ্চয়ই উনি ব্যাখ্যা দিবেন বা সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হতে পারে। আচ্ছা, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেই বক্তব্যের উপর আলোচনা করছিলাম সবশেষ, আপনি যদি এই বিষয়ে আপনার মতামত তুলে ধরেন যে পুলিশ সপ্তাহ চলছে যেখানে প্রধানমন্ত্রী নিজে সবাইকে তার দলীয় হলেও তাকে যেন ক্ষমা না করা হয় যদি তিনি অপরাধী হন, অপরাধী মানে অপরাধী। এবং তারপরে পরপরই এক বক্তব্যে ঢাকার ডিআইজি তিনি বলেছেন যে তিনি আসলে অনেক স্যাক্রিফাইস করেছেন এবং তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন মানুষ, সেই কারণে তাকে পদবঞ্চিত হয়েছে। তো এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা আপনার কাছে কেমন? এর সাথে যুক্ত করে দিই যে আওয়ামী লীগ আমলে যারা দলীয় আচরণ করেছে তাদের সমালোচনা আপনারা করে ধুয়ে দিয়েছেন, সবাই চেষ্টা করেছেন, সেই জায়গায় কোনো পরিবর্তনের আভাস আপনারা দেখেন কিনা? ধন্যবাদ। হ্যাঁ, পরিবর্তন তো আমরা ব্যাপক মাত্রায় দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশ ব্যাংকে মপ করে কিভাবে গভর্নরকে চেঞ্জ করে হলো, দলীয় নির্বাচন কমিটির একজন ঋণ খেলাপি ব্যবসায়ীকে এনে বসানো হয়েছে। আমরা অনেক পরিবর্তন দেখলাম। জাতীয়তাবাদী বেগম জিয়ার সাথে কাজ করেছেন, ডিসি ছিলেন, ওনার সাথে খুব ক্লোজলি সম্পর্ক ছিল। আমার একজন আমলা আব্দুল মোমেন সাহেব, যিনি খুবই সজ্জন, মানে গুণীজন আমলা হিসেবে পরিচিত, ওনাকে দুদক থেকে পুরো টিম রিজাইন করতে বাধ্য করা হয়েছে কারণ উনি সালমকে ক্লিন শিট দিতে রাজি হন নাই। আমরা দেখলাম যে কিভাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আমি দলীয় কোনো লোককে গ্রেফতার হতে দেখলাম না। শাহবাগের ঘটনা তো গ্ল্যারিং এক্সাম্পল, যে আপনি ডাকসুর ছেলেপেলেদের ব্যাপারে ভিন্নমত থাকতে পারে, তাকে অপছন্দ করতে পারেন, কিন্তু ডাকসুরতে তারা অভিযোগ করতে গেছে, ডাকসুর নির্বাচিত কর্মকর্তারা তাদেরকে ওসির সামনে বেধড়ক মারধর করেছে, সবাই ছাত্র দলের চিহ্নিত পদধারী নেতা। মামলা তো বাদী হয়ে পুলিশ করবার কথা ছিল, কারণ সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, সেখানে সরকারের সামনে একটা ফৌজদারি অপরাধ করেছে, কাউকে গ্রেফতার করা হয় নাই। বরং ওই কর্মকর্তারা ডাকসুর যারা মামলা করতে গেছেন তাদের মামলাটা পর্যন্ত নেওয়া হয়নি। সিটি কলেজে ছাত্র দলের যে ছেলেপেলেদেরকে দেখলাম অস্ত্রধারী, প্রত্যেককে পদধারী, পদ পরিচয়, চেহারা, নাম সব ঠিক আইডেন্টিফাই করা হয়েছে, একজনকে গ্রেফতার করা হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে খুন খারাপিগুলো হচ্ছে, আজকে দেখেন পটুয়াখালী দেখলাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি বিরোধী আন্দোলন যারা করছে যুব দলের লোকজন এসে ব্যাপক মারধর করে গেছে। তাহলে বদলাম কোথায়, কোথায় বদলেছে? এই যে রিসেন্টলি যে 19-20টা জেলায় পদবি পরিবর্তন করা হয়েছে, অলমোস্ট সকলের রাজনৈতিক পরিচয় আছে আগে। প্রশ্ন হচ্ছে এর থেকে মেধাবী মানুষ কি পুলিশ প্রশাসনে ছিল না? আবার কেয়ারটেকারের সময় দায়িত্বে ছিল, সবাইকে আপনার সরায় দেওয়া দরকার ছিল, কারণ এরা কেউ আপনাকে ট্রাস্ট করতে পারছিলেন না, তার প্রফেশনালি কাজ করতে পারবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই কথাটা তো মাননীয় প্রধানমন্ত্রী শুধু বলেছেন তাই না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সারাউদ্দিন ভাইকে দেখেছি, হ্যাঁ দলের লোকজন হইলো ছাড় দিবা না, এটা করবা না, সেটা করবা না, পুলিশ তো করছে না বলবার পরে ওই পুলিশকে আপনি ডিসমিস করেন নাই কেন, সাসপেন্ড করেন নাই কেন?
এর মানে কি হচ্ছে আপনি মিডিয়ার সামনে একরকম কথা বলছেন, আমাদেরকে একটা বুঝ দিচ্ছেন, আর প্রশাসনে ইঙ্গিতটা এরকম যে বুঝাশুনা করিও আর কি, ব্যাপারটা কি এরকম কিনা? তাহলে এই কালচারে তো আমরা অভ্যস্ত বহু বছর থেকে সোনার বাংলায়, এবং এই কালচারের সবচেয়ে বেশি ভিকটিম বাবুল ভাইরা হইছেন, এবং আজকে বলে দিচ্ছি আগামী দিনগুলোতে ওনারাই হবেন বড় দল। এটা মাথায় রাখিয়েন, হিস্ট্রি কাউকে ক্ষমা করে নাই। আমরা আগের সময়টাতে ওনাদের, যখন ওনারা মজলুম ছিলেন, ওনাদের হয়ে কথা বলেছি, জালেমদের বিরুদ্ধে কথা বলেছি, এবং একইভাবে এই যে দালাল হয়ে ওঠা, শুধু এখানে না, অনেক ডিসিকে আপনি খেয়াল করেছেন যেই ভাষায় করমর্দন করে তারা ডিসি সম্মেলনে কথা বলেছেন, এইটা কোনো প্রশাসনিক কর্মকর্তার সাথে যায় না, কর্মচারীর লেভেলে যায় না। অতএব সেই জায়গাতে একের পর এক ঘটনা ঘটছে, মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করছেন কিন্তু অ্যাকশন নিচ্ছেন না। এটা বিরোধী দলীয় নেতার বক্তব্য, এইগুলো হওয়া উচিত, এটা মেনে নেওয়া হবে না, এটা করা উচিত নয়। সরকারি দল কথা বলে না, সরকারি দল হচ্ছে অ্যাকশন নেয়, যে আপনি এটা কেন করেছেন, আপনাকে সাসপেন্ড করছি না কেন, আপনাকে ওএসডি করছি না কেন। ওএসডি কাদেরকে করেছেন? কেয়ারটেকারের সময় অ্যাডভাইজারদের সাথে যারা কাজ করেছে, অলমোস্ট প্রত্যেক আমলাকে আপনার ওএসডি করে ফেলেছে, ডাম্পিং করে ফেলেছে বিভিন্ন জায়গায়। ওই বাচ্চারার কি কাজ? একটা অ্যাডভাইজারের পিএস ছিল, এপিএস ছিল, কাজ করছে, কোনো দুর্নীতির অভিযোগ নাই, প্রচণ্ড মেধাবী অফিসার। আমি পার্সোনালি কয়েকজনকে চিনি, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে পিএইচডি করা, অসম্ভব মেধাবী আমলা। তাদেরকে আপনি সাসপেন্ড করে ওএসডি করে অ্যাটাচ করে রাখছেন কেন? কারণ সে আপনার দুর্নীতির চক্রের সাথে একমত হবে না তাই, অথবা আগের সরকারের আমলে ছিল তাই। মানে আমরা তো এগুলোর বদল চেয়েছি। আপনি নেন না, মানে একটা ফরম্যাট করে নেন, একটা মানুষকে এনেই মানে এক সপ্তাহের ভিতরে ওএসডি করে ফেলতে হবে কেন? আপনি একটা গ্র্যাজুয়াল কুলিং অফ পিরিয়ড দেন, 2 মাস 3 মাস দেন। ব্যাংকের গভর্নরকে তো অত্যন্ত সুন্দরভাবে বিদায় দেওয়া যাইতো, প্রাইম মিনিস্টার ডেকে চা খাওয়ায়, ডিনার করায়, সিম্পলি বলতে পারতেন যে আমরা 3 মাস পরে একটা ট্রানজিশন চাচ্ছি, আপনি দয়া করে একটু র্যাপ আপ করে দেন, আমরা একটু স্মুথলি কাজটা করতে চাই। আপনি সুন্দর করে করতে পারতেন। এখন যেই লোকটা 15-20 বছর ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছে, IMF এ কাজ করেছে, তার বন্ধু বান্ধবরা আছে না, তারা দেখে নাই আজকে? আপনি যখন IMF এ যাচ্ছেন, তাদের এক সাবেক কলিগকে আপনি লাথি দিয়ে গালাগালি করে বাইর করছেন, এবং বিএনপি আওয়ামী লীগের সব কর্মকর্তারা একসাথে হয়ে করছে কাজটা। তাহলে প্রশ্ন হচ্ছে, এই কাজগুলো করে কি আপনি দলের লাভ করছেন? এখানে আওয়ামী লীগ আসলে কিভাবে? ওখানে আওয়ামী লীগ কর্মচারী পরিষদ যেটা আছে ব্যাংকের, এটা আওয়ামী প্যানেল বিজয়ী হয়েছে। ও আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের কথা বলছি। এখন রিসেন্টলি এই গত বছর নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামী প্যানেল, অন্তর্বর্তী সরকারের সময় সরকার নির্বাচন হয়েছে, এবং সেখানে আওয়ামী প্যানেল বিজয়ী হয়েছে। আচ্ছা, এবং তারা সবাই মিলে একসাথে করেছে, বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন মিলে ঝিলে তাকে বের করছে। জি। তাহলে প্রশ্ন হচ্ছে, এই কাজগুলো করে আপনি আসলে কি মেসেজ দিচ্ছেন? আপনি কি সংস্কারের পক্ষে মেসেজ দিচ্ছেন? আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্সকে র্যাটিফাই করলেন না, যেগুলো নিয়ে আমরা সবাই মিলে লড়াই করেছি, একসাথে লড়াই করেছি, এবং বিএনপি নেতাকর্মীদের উপরে ঘটা 17 বছরের জুলুমকে সামনে রেখে এই লড়াইটা করেছি। সেই কাজগুলো করবার মধ্য দিয়ে যখন আমরা দেখছি একই কাজগুলো বারবার হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ পদস্থ ব্যক্তিরা বারবার মুখে কথা বলছেন, এই জিনিসগুলো কিন্তু শেখ মুজিবের সময় আমরা দেখেছি। শেখ মুজিবের প্রচুর বক্তব্য আছে দেখবেন সরকারে থাকা অবস্থায়, আমলারা কথা শুনছে না, ওরা ভুলে গেছে এদেশে কৃষকের ছেলেরা যুদ্ধ করেছে, মজুরের ছেলেরা যুদ্ধ করেছে, ওরা আজকে কোটটাই পরে পরে ফ্যানের নিচে ঘোরে, দেখবেন এই ধরনের অভিযোগের সুরে প্রচুর কথা বলে। সরকারি দল কখনো অভিযোগের সুরে কথা বলে না, সরকারি দল অ্যাকশন নেয়। কথাগুলো আগে হবে যে দিস ইজ নট বি টলারেটেড, এইটা টলারেট করা হবে না, দিস শ্যাল নট। কিন্তু আপনি যখন বিরোধী দলে আসছেন, সরকারি দলে আসছেন, আপনি এখনো বলছেন হ্যাঁ এগুলো কিন্তু আমরা পছন্দ করি না, আমরা দেখতে চাই না, আমরা টলারেট করব না। ভাই তাহলে অ্যাকশনটা নেবে কি? আমরা তো অ্যাকশন দেখতে চাই। আপনি ডিসাইসিভ 8-10টা অ্যাকশন নেন, তারপরে দেখেন আমলাতন্ত্রে ডিসিপ্লিন ফিরে আসে কিনা। বড় একটা সমস্যা যেটা ভিতর থেকে শুনতে পাচ্ছি, পত্রিকাতে রিপোর্ট হচ্ছে না, মন্ত্রণালয়গুলোতে আপনার মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, আপনার একজন অ্যাডভাইজার আছে। আমলাতন্ত্রে ডিফারেন্ট ডিপার্টমেন্ট সিম্পলি অচলায়তন তৈরি হয়েছে। কার কথা ফাইনাল ডিসিশন? একই সাসপেনশন লেটার 24 ঘন্টার ভিতরে এক মন্ত্রী দিয়ে গেছে, আর এক প্রতিমন্ত্রী এটা ওভারটার্ন করে দিয়েছে। তাহলে কে পাওয়ারফুল? কার কথায় মিনিস্ট্রি চলবে? কে সিগনেচার করেছে, কে সিগনেচার করে নাই? এই জন্য একটা ফানি ঘটনা ঘটছে, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা। ব্রিটিশ ডেপুটি অ্যাম্বাসেডর একটা ওয়ার্ল্ড এডুকেশন ফোরাম হাবিজাবি কোনো একটা কিছুতে শিক্ষা মন্ত্রণালয় থেকে দাওয়াত দিয়েছে। সেখানে মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং অ্যাডভাইজার রিলেটেড 3 জন গেছেন একজন ডেপুটি হাই কমিশনারের সাথে মিটিংয়ে। বোঝার চেষ্টা করতেছিলাম মানে এটার সিগনিফিকেন্সটা কোথায়। তো আমি
চিন্তা করতে করতে যে রেশনালাইজ করলাম যে হাই কমিশন এত বড় একটা ফোরামে তাকে দাওয়াত দেবে যে পলিসি কনসিস্টেন্সির ব্যাপারে সে একমত হইতে চায়, যে বাংলাদেশের এই বিষয়ে পলিসি কনসিস্টেন্সিটা কোথায়। কারণ দেখা গেল যে মিনিস্টার এক কথা বলেছে, প্রতিমন্ত্রী এক কথা বলছে, অ্যাডভাইজার বলছে যে না এটার সাথে আমরা একমত না, গভর্নমেন্ট এই ব্যাপারে একমত না, অথবা এটা পার্সু করবে না। তখন এই পলিসি কনসিস্টেন্সির কারণে যেটা হচ্ছে, আমলাতন্ত্রে কিন্তু সিরিয়াস স্লো কাজ হয়ে গেছে, স্পিড চলে গেছে, কারণ কেউ ঝুঁকি নিচ্ছে না, আচ্ছা। ডিসিশন নিচ্ছে না। আচ্ছা। তো এই জন্য আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো বলছেন দয়া করে 2-4টা করে দেখান আমাদেরকে। আচ্ছা। 2-4টা এসপি, ডিসি, ডিআইজি, ওসি কে ডিসমিস করেন, করে দেখান ইউ আর সিরিয়াস, ইউ মিন ইট, আপনি যেটা বলছেন এটা আপনি মিন করেন। আমরা সেটা আশ্বস্ত হইতে চাই, কিন্তু কাজে কর্মে তো দেখতে পাচ্ছি না। কেন কাজে কর্মে গত সপ্তাহেও তো পুলিশের শীর্ষস্থানে কয়েকজনকে তারা বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। আওয়ামী লীগের দোসর অলরেডি সবাই ওএসডি ছিল, যাদের নামটা আসছে বহুদিন থেকে, তারা কেয়ারটেকারের সময় থেকে তারা ওএসডি হয়ে আছে সবাই। তো সেটা বিদায় করে দিয়েছে। এখন সেটা কি ভালো হলো না খারাপ হলো? না, এটা তো আমরা সেটা বারবার বলেছি যে একটা ভেটিং প্রসেস থাকা উচিত। শুধুমাত্র আওয়ামী লীগের আমলে চাকরি করেছে, আওয়ামী লীগের আমলে প্রমোশন পেয়েছে, জি। বঞ্চিত ছিল না, এটাই শুধুমাত্র আওয়ামী লীগের দোসর হবার জন্য সাফিসিয়েন্ট না। এখনো রিসেন্ট প্রমোশন পেয়েছে এরকম লোক তো আছে, আওয়ামী লীগের আমলে রেগুলার কাজ করেছে, প্রমোশন পেয়েছে, ব্যাপক লেনদেন হয়েছে, হাইলি করাপ্ট অফিসার হিসেবে পরিচিত পুলিশের ভিতরে, তারাও তো প্রমোশন পেয়েছে। আচ্ছা আচ্ছা, পরিষ্কার। শহীদুল ইসলাম বাবুল, আমরা সীমান্তে কাঁটাতার এই ইস্যুতে একটু কথা বলতে চাই। পশ্চিমবঙ্গের নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়েছে আজকে, এবং সেখানেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনি জানিয়েছেন, সীমান্তে পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি ঢাকা পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেছেন যে বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না। আপনার দলের একজন সিনিয়র নেতা রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি বলেছেন যে রক্তপাত কবে বন্ধ হবে তিনি প্রশ্ন করেছেন, কারণ তার মাত্র 2 দিন আগেই 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এখন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি এই প্রশ্ন করে, এর জবাব কার কাছে চাইবে? মানুষ কার কাছে চাইবে? সাংবাদিকরা কার কাছে চাইবে? এই হুমায়ুন কবির সাহেবের কথা বলছেন? আমি পরের জনের কথা বলছি, তার আগের জনের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইছি। হ্যাঁ, রিজভী সাহেব তো ঠিকই বলেছে, এটা তো সীমান্ত সমস্যা আমাদের নতুন সমস্যা না, দীর্ঘদিনের সমস্যা। রক্তপাত হচ্ছে, ফেলানি থেকে শুরু করে তারও আগে হয়েছে, পরে হয়েছে, সবসময় এই সীমান্তের সমস্যাটা আছে। দুনিয়ার কোনো সীমান্তে এই সমস্যা নাই। এই বিষয়ে তো বলেছে, উনি ঠিকই বলেছেন যে এই সীমান্তে রক্তপাত এটা কোনোদিন কাম্য নয়, কোনো সীমান্তে নাই। না, কাম্য নয় সেটা বলেন, তিনি প্রশ্ন তুলেছেন যে কবে বন্ধ হবে, কে করবে। এখন এইটা যদি সরকারের থেকে মানে আপনারা এই প্রশ্ন করেন, তাহলে এটার উত্তর কার কাছে চাইবে? না, সেটা হয়তো উনি তো সরকারের একেবারে শেষ কথা না, সরকার, তারপরে সরকারের অথরিটি, নানান বিষয় আছে। উনি কী কারণে প্রশ্ন করেছেন আমি জানি না, এটা উনি এইভাবে কেন বলেছেন উনি বলতে পারবেন। তো আমি যেটা বলি, এই সমস্যা আছে, এবং এই সমস্যা, তবে ইদানিং এই সরকার আসার পরে, আমাদের সরকার আসার পরে বোধহয় এই পর্যন্ত 2 জন সীমান্তে মারা গেছেন আর কি। তো এই পরিসংখ্যানটা যদি কম, কিন্তু একজন মানুষও মারা যাক এটা কোনোভাবেই কাম্য না এই বাংলাদেশ ভারত সীমান্তে, এবং এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এবং এই বিষয়ে বারবার বলা হয়েছে তাদেরকে, এবং তারা ক্ষমা চেয়েছে। গতবার যে গুলি করেছিল তার জন্য কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে আমি যতটুকু জানি। তবে সীমান্তের এই ইস্যুটা নিশ্চয়ই সরকার, ইন্ডিয়ান যে গভর্নমেন্ট, তাদের সাথে কথা বলবে, এবং এই হত্যাকাণ্ডটা 0 পর্যায়ে নিয়ে আসা কীভাবে যায় সেই বিষয়ে আমি বিশ্বাস করি আমাদের সরকার, নির্বাচিত সরকার কাজ করবে। এখন কাঁটাতারের প্রসঙ্গ যেটা আসছে আজকে, সেটা বাংলাদেশের জন্য কোনো শঙ্কার জায়গা দেখেন, বা এই জিনিসটা সরকার কিভাবে ডিল করবে? এখন সরকার, সেটা সরকারের যারা নীতি নির্ধারক আছে তারা বলতে পারবে। কিন্তু আমি যতটুকু বুঝি, হ্যাঁ, কাঁটাতার যার সীমান্তে সে তো দিতেই পারে, সেটা তো আপনি বন্ধ করতে পারবেন না। পৃথিবীর অনেক বর্ডারে এরকম কাঁটাতারের ব্যাপার আছে। এখন আপনার সীমানায় আপনি কাঁটাতার দিবেন না কি দিবেন সেটা আপনার ব্যাপার, সেটা তো বলা যায় না। তবে নিশ্চয়ই এটা নিয়ে কথোপকথন হওয়া প্রয়োজন। তারা যদি কাঁটাতার দেয়, আমাদের কি করণীয় থাকবে, আমাদের দেশের পক্ষ থেকে আমরা কি প্রতিবাদ করব, বা কতটুকু কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে সেটা পরে আমি সেটা নিশ্চয়ই কথা হবে। আচ্ছা, ডক্টর শাহান, এই বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই যে এইটা বাংলাদেশের ক্ষেত্রে নতুন কোনো ধরনের কোনো টেনশন, কারণ তারা এই যে পুশিনের কথা আসছে, সেখানে ওই দেশের নতুন সরকার, তারা বিভিন্ন রকমের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড মিডিয়ার থ্রুতে আমরা দেখতে পাচ্ছি, এবং সেইখানে যেই ধরনের কর্মকাণ্ড হচ্ছে এবং প্রকাশ্যে
ধর্মীয় উন্মাদনাকে এইভাবে সামনে নিয়ে আসা হচ্ছে, সেটা বাংলাদেশে কী ধরনের প্রভাব ফেলতে পারে? এবং একই সাথে এই কাঁটাতারের বেড়া, যেটা আজকে সরকারের সিদ্ধান্ত, সেই দেশের রাজ্য সরকারের, সেই বিষয়টা বাংলাদেশের কোনো চিন্তিত হবার কোনো কারণ আছে বলে মনে করেন কিনা? দেখুন, মানে এই ঘটনাটা তো বিচ্ছিন্ন একটা ঘটনা না, এটা যদি হঠাৎ করে ঘটছে কিছু একটা, সেটা একটা জিনিস। আমরা তো যেটা হচ্ছে যে কয়েকটা কন্টিনিউয়াস ঘটনা পশ্চিমবঙ্গের নির্বাচনের আগ থেকে শুরু করে আমি যদি ওভারঅল ট্রেন্ডটা দেখি, যে ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, তাহলে অফকোর্স আমি বাংলাদেশের সরকারের, জনগণের, আমি তো এখানে শঙ্কিত হওয়ার অনেকগুলো কারণ দেখি। কারণ আপনি যদি দেখেন যে নির্বাচনী প্রচারণার সময় বর্তমানে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, তার ভাষা বা হচ্ছে গিয়ে তিনি যেভাবে বাংলাদেশ প্রসঙ্গটাকে অ্যাড্রেস করেছেন, এবং শুধু নির্বাচন ক্যাম্পেইনের না, আমরা আগে থেকেও দেখেছি যেভাবে হচ্ছে গিয়ে তিনি এসে করেছেন, এটা তো খুব শোভনীয় কোনো ব্যাপার ছিল না, এবং এটা তো তার ইলেকটোরাল স্ট্র্যাটেজির একটা পার্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা এসআইআর সংক্রান্ত যে ঘটনাটা, সেইখান থেকে যেই বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে ইনিশিয়ালি বাদ দেওয়া হলো, সেটা থেকে মোটামুটি 3 লাখের মতো বোধহয় একটা জনগোষ্ঠী আছে যারা হচ্ছে ভোট দিতে একদমই পারেননি, এবং সেটার একটা বড় কনসার্ন যেটা, যে 3 লাখকে যদি বাংলাদেশে আইডেন্টিফাই করে পুশিং করার যে এই ঘটনাটা ঘটতে পারে, সেটা একটা বড় ধরনের কনসার্ন আমাদের জন্য। কারণ এই ধরনের ঘটনা আমরা আসামে ঘটতে দেখেছি, এই ধরনের আমরা বক্তব্যও দেখেছি এই জায়গায়, এবং যেহেতু আপনার হাতে এখন 3 লাখের একটা বাফার সংখ্যা আপনার আছে, আপনি যে সেই সংখ্যাটাকে ব্যবহার করে এরকম কোনো কিছু করবেন না, সেটার ব্যাপারে তো আমাদের কোনো ধরনের নিশ্চয়তা নেই, গিভেন দ্যাট যে রেটরিক, যে ধরনের রেটরিক আমরা হচ্ছে গিয়ে সেটাকে ব্যবহার করতে দেখেছি। সো এই যে দুইটা ঘটনা ঘটছে, এবং তারপরে সেটার সাথে মিল রেখে আপনি যখন আজকে শুধু তো এখানে তো যে 45 একরের মতো জমি ইসে করে বিএসএফকে দেওয়া, সেই জমিতে করা, এই পুরো ঘটনা তো ঘটছে। সো এটা তো এই একটা ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি এই ঘটনাগুলো ঘটছে, এবং প্রত্যেকটা তো একটা সার্টেন ইন্ডিকেশন দেয়, এবং এই ইন্ডিকেশনটা তো আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার হয়ে যায়। এখন আজকে পররাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন, উইচ ইজ ইম্পর্টেন্ট, যে ধরেন একটা গভর্নমেন্ট যখন হচ্ছে সে ইলেকশন চালায়, ইলেকশনের সময় সে অনেক ধরনের পলিটিক্যাল রেটরিক ইউজ করে। ইন জেনারেল সাধারণত অনেক সময় হচ্ছে কি একটা সরকার যখন গভর্ন করা শুরু করে, তখন সে হচ্ছে এক্সট্রিম পজিশন থেকে একটু সরে আসে, কারণ ওইটা আপনার ভোটের যে কোর ভোটার যারা, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য সে ব্যবহার করে, পরবর্তীতে হচ্ছে গিয়ে সে তার একটা সেন্সিবল পজিশনে আসে। যদি সেটা হয়, তাহলে আমাদের শঙ্কিত হওয়ার খুব একটা ইসে আমি দেখি না। কিন্তু আনফর্চুনেটলি আমি যেটা বললাম, আপনি যদি ট্রেন্ড দেখেন, ট্রেন্ডটা তো হচ্ছে গিয়ে সেন্সিবলি মিডলে সরে আসার মতো কোনো ধরনের অবস্থান আমরা এখনো পর্যন্ত দেখছি না। কারণ আপনার আজকে বোধহয় প্রথম বৈঠক হয়েছে, সো প্রথম বৈঠকে আপনার যদি প্রায়োরিটি থাকে হচ্ছে গিয়ে এমন একটা কন্টেনশাস ইস্যু, এবং যেখানে হচ্ছে আপনি আসলে এইখানে উত্তেজনা কীভাবে কমাবেন, সেটার চাইতে যদি আপনার পলিসি ফোকাস থাকে উত্তেজনাটাকে আমি আরও কীভাবে বাড়াতে পারি, তাহলে তো সেটা কোনো সেন্সিবল পলিটিক্সের ইন্ডিকেশন দেয় না। আমি ওই দিক থেকে বলছি, এইটা বরং এই কন্টেনশাস, এবং এইটার তো একটা পলিটিক্যাল বেনিফিট আছে, যে রাজনৈতিক দলটি সেখানে ক্ষমতা আছে তার জন্য এটা একটা পলিটিক্যাল বেনিফিট আছে, এটা তার ভোটের ক্যালকুলেশনের জন্য হচ্ছে সহায়ক, এটা তার ইলেকটোরাল পলিটিক্সের জন্য সহায়ক, এবং এই কার্ডটা বা এই জিনিসটাকে তো সে অতীতেও ব্যবহার করেছে তার রাজনৈতিক প্রয়োজনে। সো আপনার যখন পলিসি ডিসিশনগুলো, কাঁটাতারের বেড়া বানানো, তারপরে হচ্ছে গিয়ে জমি অধিগ্রহণ করে, এই জায়গায় আপনি তো উত্তেজনা প্রশমন করার মতো কোনো পদক্ষেপ নিচ্ছেন না, বরং আপনি এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যেটা উত্তেজনা বাড়াবে, এবং একই সাথে যে উত্তেজনা বাড়ানোর ফলটাকে আপনি একটা পলিটিক্যাল ক্যাপিটাল হিসেবে ইউজ করে আপনার ক্ষমতা, আপনার পপুলারিটি বাড়ানোর কাজে আপনি হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারেন। তার মানে আপনার যখন পলিটিক্যাল ইন্টারেস্ট এবং আপনার পলিসি ইন্টারেস্টকে আপনি এক জায়গায় মাপছেন, উইদাউট কনসিডারিং দ্য কনসিকুয়েন্সেস, যে এইটা দুইটা রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে কতটা কি নেগেটিভলি এফেক্ট করতে পারে, আমাদের তো শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে, এবং এইটার তো রিপারকেশন যেটা, সেটা তো আস্তে আস্তে আরও বাড়ার পসিবিলিটি আছে। সো এই দিক থেকে পররাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, যে উই হ্যাভ টু ডিল উইথ দ্যাট, সেইটা ঠিক আছে, কিন্তু আমি কনসার্নের যথেষ্ট জায়গা এখানে দেখি। আচ্ছা, ব্যারিস্টার ফুয়াদ, যদি দুইটা প্রশ্নই আপনার কাছে, সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশের আসলে কি কিছু করার নাই? মানে বাংলাদেশের শুধু আহ্বানই জানাবে যে প্লিজ করবেন না, এটা করেই কি শেষ? আর 2 নম্বর হচ্ছে যে এই কাঁটাতারের বেড়া যদি ইন্ডিয়া দেয়, বাংলাদেশের তাতে অসুবিধা কোথায় এবং কোনো শঙ্কার জায়গা আছে কিনা, আর সরকারই বা কীভাবে ডিল করবে? প্রথম কথা হচ্ছে যে আপনার সম্ভবত ইসরায়েল ফিলিস্তিন বর্ডারের পরে পৃথিবীর সবচেয়ে ভায়োলেন্ট বর্ডার হচ্ছে আমাদের বর্ডার, যেখানে খুনের সংখ্যা যদি ধরেন আর কি।
এবং মেক্সিকান বর্ডারকে অনেকেই বলে, বাট মেক্সিকান হচ্ছে প্রপোর্শন টু দ্য পপুলেশন, মানে এত পরিমাণ লোক ক্রস করে সেই তুলনায় খুনের হার আমাদের থেকে কম বলে অনেক যারা ক্রস বর্ডার এক্সপার্ট আছেন তারা মনে করেন আর কি। প্রশ্ন হচ্ছে, দেখেন এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে পশ্চিম বাংলাতে একটা মানবাধিকার সংগঠন আছে, মানবাধিকার সুরক্ষা মঞ্চ, মাসুম, সেটা যিনি প্রধান পরিচালক আর কি আপনার কিরিটি রায়, তার একটা ইন্টারভিউ পড়েছিলাম বেশ আগে, তাকেই প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন এটার সিম্পল কারণ হচ্ছে ভারত সীমান্ত হত্যা বন্ধ করতে চায় না। সীমান্তে কেন হত্যা হচ্ছে? সিম্পল তিনি বলেছেন যে ভারত চায় না সীমান্ত হত্যা বন্ধ হোক। এখন প্রশ্ন হচ্ছে ভারত কি তার নিজের দেশের আইন মেনে এটা করছে? ভারতে ফরেনার্স অ্যাক্ট আছে 1946, যে কোনো ব্যক্তি যদি অবৈধভাবে তার সীমান্তে প্রবেশ করে সেটা বলে দেওয়া আছে তার সর্বোচ্চ শাস্তি 5 বছর, জরিমানা করতে পারবেন এগুলা সেগুলা। যদি অন্যান্য অপরাধ অ্যাসোসিয়েটেড থাকে তখন আবার অ্যাসোসিয়েটেড পানিশমেন্ট বাড়বে আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা মানা হচ্ছে না কেন? কারণ মানা হচ্ছে না হচ্ছে যে ক্রস বর্ডার একটা জেনুইন ট্রেড আছে, এটা হচ্ছে হিউজ মার্কেট, যেটার সাথে বিএসএফ এর সদস্যরা জড়িত, বিডিআর জড়িত, আমাদের বিজিবি জড়িত, ক্রস বর্ডার 2 অঞ্চলের মানুষ জড়িত, এবং 2 অঞ্চলে আত্মীয়তার সম্পর্কও আছে। কারণ এটা তো একটা দেশ ছিল এক সময়, মানে আত্মীয়তা, বাড়ি ঘর উঠান, আপনি যদি মানে বেড়াটা দেখেন ভাগ হয়েছে কিভাবে, একই বাড়ির পুকুর এক দেশে পড়েছে আর ঘর বসত বাড়ি আরেক দেশে পড়েছে। অতএব সেই জায়গাতে এইটার একটা জেনুইন রিলেশনশিপ আছে, এটার একটা জেনুইন ইকোনমি আছে। যেখানে আপনার জেনুইন ইকোনমি থাকবে সেটা আপনি অস্ত্র দিয়ে সমাধান করতে পারবেন না। অতএব ভারত এবং বাংলাদেশকে একটা সলিউশনের জায়গায় আসতে হবে উইথ গুড ফেইথ। ভারত এখন পর্যন্ত গুড ফেইথে এই সিচুয়েশনটা ডিল করবার জন্য চেষ্টা করা হয়নি। এরপরে আছে ইন্টারন্যাশনাল যে বর্ডার আইন আছে, বর্ডার আইনে কনভেনশন আছে যে আপনি কোনো মারণাস্ত্র ব্যবহার করতে পারবেন না, শুট অন সাইট পলিসি, যেটা এইটা অ্যাবসলিউটলি ইন্টারন্যাশনাল আইনে একটা লঙ্ঘিত অপরাধ। ভারত যেটা বছরের পর বছর ধরে করে আসছে, আপনি খেয়াল করে দেখেন তো নেপাল বর্ডারে গত 7, 8, 10 বছরে কয়টা লোক ইন্ডিয়া মেরেছে? ছোট দেশ, 1 মারা গেছে আমার জানা মতে। 17 সালের পর থেকে নেপালের বর্ডারে 1 মারা গেছে। পাকিস্তান বর্ডারে কয়জন মারা গেছে? চাইনিজ বর্ডারে কয়জন মারা গেছে ক্রস করতে গিয়ে? সব বর্ডারে ক্রস বর্ডার ট্রেড আছে, বৈধ অবৈধভাবে আছে, সারা দুনিয়াতে আছে। অতএব সেই জিনিসটাকে রেগুলেট করবার আলোচনা না করে গরু চোরাচালানি হচ্ছে, এইটা চোরাচালানি হচ্ছে, লিগাল ইললিগাল ট্রেড ডেফিসিট কার ফেভারে? ইন্ডিয়ার ফেভারে। ট্রেড যেটা হচ্ছে তো ইন্ডিয়ার ফেভারে যাচ্ছে, কারণ ওর গরু খাওয়ার লোক নাই, আমার দেশে গরু খাওয়ার লোক আছে, ওর দেবতা দেব দেবীদেরকে সে বিক্রি করে দিচ্ছে বাংলাদেশে, ওর তো টাকা হচ্ছে। কিন্তু বাংলাদেশের তো এটা দিয়ে তার যে একটা বিশাল ইকোনমি ডেভেলপ করতেছে, গরু খাওয়া ছাড়া চলবে না, বাস্তবতা তা না। বাংলাদেশ সাফিসিয়েন্টলি এখন ক্যাটল প্রডিউস করতেছে। তাহলে সেই জায়গাতে এইটা হলো অ্যাটিটিউডের প্রবলেম। আপনি দেখেন ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সময়, ধরেন যদি তর্কের খাতিরে বলিও যে আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক ছিল, বোঝাপড়া খুব ভালো ছিল, ট্রেড ওইভাবে কোনো বিতর্ক ছিল না, খুবই সেটা তৃণমূলের সাথেও ছিল, বিজেপির সাথেও হয়তো ছিল। সেই সময় তো কি পরিমাণ মানুষ বর্ডারে কিলিং হয়েছে, সেটা কেন বন্ধ করা যায়নি? ওটা তো ডিগনিফাইড কোনো রিলেশনশিপ ছিল না, ওটা তো একটা সাবসার্ভিয়েন্ট রিলেশনশিপ ছিল, অধীনতামূলক একটা সম্পর্ক ছিল। এখানে স্টেট টু স্টেট কোনো সম্মানজনক সম্পর্ক তো আমাদের সাথে ছিল না। রিলেটিভলি দেখেন ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সময় এই ঘটনাটা খুব কম ঘটেছে। কেন? ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন চোখে চোখ রেখে এই বিষয়গুলো সিরিয়াসলি ডিল করেছে। এবং আপনি দেখেন আমাদের গত 20-30 বছরের ডেটা যদি দেখেন, আমাদের সবচেয়ে বেশি কম খুনের ঘটনা ঘটেছে ইন্টারিমের 16 মাসে। কেন? কারণ বারবার ডেকেছে, আপনার মনে থাকার কথা, কোনো মাসে 2 বার 3 বার 4 বার ইন্ডিয়ান হাইকমিশনকে ডেকে জিজ্ঞেস করেছে যে আমার নাগরিককে হত্যা করেছো কেন। অতএব সেই জায়গাতে আপনার ইন্টারন্যাশনাল আইন মেনে একটা সার্টেন মিটার পর্যন্ত, সম্ভবত 300 মিটারের একটা এগ্রিমেন্ট আছে, এর ভিতরে আপনি কোনো অস্ত্র ক্যারি করতে পারবেন না, মারণাস্ত্র। তারপরে হচ্ছে বর্ডারের আপনার সীমান্তের একটা সার্টেন মিটারের ভিতরে আপনি সীমান্ত আপনার হলেই আপনি কোনো এস্টাবলিশমেন্ট সেখানে করতে পারবেন। আচ্ছা, এখন 250 থেকে 300 মিটার 600 মিটারের একটা বর্ডার আছে। ওকে, অন্তর্বর্তী সরকার সেটা করেছে, আমরাও দেখেছি অধ্যাপক ইউনূস তারা 7 সিস্টার নিয়ে কথা বলেছে, তর্ক বিতর্ক হয়েছে, ওই পাশ থেকে হয়েছে, আমাদের এই পাশ থেকে হয়েছে। সুতরাং যদি ধরি যে চোখে চোখ রেখে কথা বলেছে, বিএনপি কি সেটা পারছে না?
বিএনপি এখন পর্যন্ত পাচ্ছে না, এখন পর্যন্ত চোখে চোখ রাখার মতো ভালোবাসার সম্পর্ক তো এখনো দেখি নাই। চোখে চোখ দিকে তাকায় আসছে কিন্তু চোখ লাল করতেছে না। মানে এই সম্পর্কটা রোমান্টিক হয়ে গেছে কিন্তু Romantic ডিগনিফাইড হয়ে গেছে already? হ্যাঁ, রোমান্টিক সম্পর্ক আছে, চোখে চোখ রেখে আছে, এত লম্বা সময় রেখে আছে, চোখ আর নামাচ্ছেই না। কিন্তু চোখটা যে লাল করতে হবে, এইটা যে একটা ডিগনিটির কোশ্চেন, এটা যে আমার 20 কোটি মানুষের সম্মান মর্যাদার প্রশ্ন, সেইটা আমরা দেখতে চাই এবং এটা সম্ভব। কিন্তু এইখানে- নেপাল যদি পারে, মালদ্বীপ যদি পারে, এত ছোট দেশ, আমরা কেন পারবো না? আচ্ছা, আপনি কি এই বিষয়টা নিয়ে বলবেন নাকি শহীদুল ইসলাম বাবুল, যে বিএনপি সেটা আসলে কি পারছে না নাকি? বিএনপি সরকার হলো 2 মাসের সরকার, 2.5 মাসের সরকার। 2.5 মাসের সরকারের ভিতর কি প্রেম হয়ে গেছে আর কি প্রেম হয় নাই আমি জানি না। এবং বিএনপির এই সরকারের আমলেও সীমান্তে হত্যা বা সীমান্তে এই ধরনের ঘটনা আমার মনে হয় একটাই ঘটেছে, আমি যতটুকু জানি, বা 2টা। এখন এই রেশিও আর কেয়ারটেকার আমল এই নির্দলীয় সরকারের কয়টা ঘটেছে জানি না। এবং এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তিস্তা একটা ইস্যু, এই অন্তর্বর্তী সরকার এই ইস্যুটা কিন্তু একবারও টাচ করতে পারে নাই। বরং বিএনপি সরকার আসার পরে তিস্তার ইস্যু নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে যাচ্ছে এবং চীনের সাথে মোটামুটি কথাবার্তা এগিয়ে যাচ্ছে, সেটা পাবলিকলি আপনি পাচ্ছেন। এইটা জায়গাটা, পার্থক্যের জায়গাটা এইখানেই। হ্যাঁ, আমি মনে করি যে প্রেম প্রীতি 2.5 মাসে হয়ে যায় না, 2 মাসে হয়ে যায় না, এটা অবান্তর কথাবার্তা আর কি, মানে আক্রমণাত্মক বা শুধুমাত্র বিএনপির ফোটা খোঁজা আর কি। হ্যাঁ, আর অন্তর্বর্তী সরকারের আমলে আমরা ভারতের থেকে স্বাধীন হয়ে গেছিলাম, সব নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলাম। বিষয়টা ভারত সবসময় আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। বরং বিএনপির সময় রৌমারি, পদুয়া, অসংখ্য বিএনপি শাসন আমলে যে বিএসএফের অসংখ্য মানুষ, মানে 18 জন 22 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই যুদ্ধে, এবং আমরা বিরোচিত ভূমিকা রেখেছিল আমাদের বিডিআর বাহিনী। বিএনপি সেই আদর্শের মধ্যেই আছে। তবে আমরা কারোর সাথে শত্রুতা অকারণে পোষণ করি না। আমরা আমাদের পানির হিস্সা চাইবো, আমাদের বাণিজ্যের সমতা চাইবো, সব কিছু বর্ডারে কিলিংয়ের আমরা কমানের ব্যাপারে আমরা চেষ্টা করব। যেহেতু আমরা প্রতিবেশী বদল করতে পারবো না, আর খামখেয়াল আর ওই মুখের আওয়াজ না, কাজের মধ্য দিয়ে সেটা প্রমাণ করবার চেষ্টা করব। এখানে প্রেম প্রীতি বা শত্রুতা মিত্রতা এই বিষয়গুলো নাই, এগুলো অবান্তর আলোচনা। ডক্টর শাহান, এই প্রসঙ্গে কিছু বলবেন নাকি? আমি ওনার কথার সাথে এগ্রি করি অনেকটাই, কারণ আমাদের একটু না ইন্টারিম গভর্নমেন্টকে না গ্লোরিফাই করার একটা চেষ্টা থাকে। ডাটা যদি দেখেন, ডাটা অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্টের প্রথম 11 মাসে বর্ডার কিলিং হয়েছে 34 জন। এটা লো নাম্বার না, এটা কম্পারেটিভলি লো, কিন্তু হিস্টোরিক্যালি দিস ইজ নট দ্য লোয়েস্ট। এবং ইন্টারিম গভর্নমেন্ট যে এটাতে খুব অ্যাক্টিভ কোনো ভূমিকা রাখতে পেরেছে এই যে ইস্যুগুলো করে, সেটা কিন্তু হয়নি। Essentially, this is of course, this is not interim governmental fault. না, কিন্তু এটা of course এটা BSF এর 20-25 বছরে কিন্তু ধরেন আমাদের বড় হওয়া নিয়ে বলছে, মানে তার আগে তো ওইভাবে বলতে পারি না, আমরা বইপত্রে যা শিখেছি আপনাদের কাছ থেকে। এই 20-25 বছরে কিন্তু আমরা দেখেছি যে এই প্রথম অধ্যাপক ইউনূসের সময় কেউ ভারতের সাথে এইভাবে এই ল্যাঙ্গুয়েজে কথা বলেছে। Absolutely, আমি সেটা মিডিয়াতে এইভাবে না, 17 বছরের আলোচনা তো এখানে আনলে হবে না। না, আমি ওইটা আপনার এই বক্তব্যের সাথে একমত, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি যদি কনসিকুয়েন্স বা আউটকাম দেখেন, আউটকাম, এবং আমরা কথা বলছি বর্ডার কিলিং নিয়ে, আমরা কি নিয়ে কথা বলছি সেইটার ইস্যুতে যদি দেখি যে এইভাবে আচার আচরণ করার কারণে আমাদের বর্ডার কিলিং এর সিগনিফিকেন্টলি ইস্যু হয়েছে, আমি বলবো ডাটা সেটা বলতেছে না। আমি জাস্ট এই কথাটা বলছি যে অফকোর্স যে আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের যেভাবে ডিল করা উচিত বা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা, কিন্তু একই সাথে যে এইটা যে এই মানে সব কিছু হচ্ছে গিয়ে কমিয়ে ফেলেছে বা ইস্যু করেছে তা না, এইটার বাইরেও হচ্ছে গিয়ে ইস্যু আছে যেগুলো আমাদের ডিল করতে হবে। এবং অফকোর্স আমি কারণ এখন পর্যন্ত যেইটা এই প্রবলেমটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এটা এখন যদি এসেনশিয়ালি ব্যাপারটা আমরা যদি এরকম একটা কনক্লুশনে চলে যাই যে এই সরকার এটাকে করবে না বা এই সরকার হচ্ছে গিয়ে এক ধরনের সম্পর্কের জালে জড়িয়ে পড়ছে যেটা হিসাবে, আই এম নট নেসেসারিলি শিওর যে এই 3-4 মাসে আমরা এত ইজিলি এই কনক্লুশনে চলে আসবো, বরং এইটা সরকারের জন্য একটা প্রবলেমেটিক জায়গায় হতে পারে। সো আই থিঙ্ক দ্যাট আমাদের ওয়াইডার কনটেক্সটটাকে বজায় রেখে এই ডিসকাশনটা আমাদের করা উচিত। জাস্ট হচ্ছে গিয়ে কোনো কিছুকে গ্লোরিফাই করা বা কোনো কিছুকে না করা, দুটোর কোনোটাই যেন আমরা না করি। দ্যাট ইজ মাই পয়েন্ট। আচ্ছা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি বলেছেন যে পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে সেখানে মুসলমান এবং বিভিন্ন সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে। তিনি একই সাথে বলেছেন যে রাজনৈতিক উস্কানি না থাকলে কিংবা সরকারের মদদ না থাকলে কি এই সাম্প্রদায়িক নির্যাতন সম্ভব। ব্যারিস্টার ফুয়াদ, এই বিষয় নিয়ে আপনি বলবেন যে সেখানে কেন্দ্রীয় সরকারেরও কি উস্কানি এখানে দেখেন? বিজেপির জি, একটা বিষয় দেখেন যে এটাকে আপনি মাইক্রো ইউনিট আকারে আলোচনা করবার সুযোগ নাই। বিজেপি রেগুলার সেন্সের, পলিটিক্যাল সায়েন্সের সেন্সের কোনো পলিটিক্যাল পার্টি না।
আপনি রেগুলার ভোট, গণতন্ত্র, নির্বাচন, এই ফেনোমেনাতে আপনার খ্রিশ্চান ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসছে অথবা গ্রিন অপোজিশনে চলে গেছে। ইউরোপে আমরা যেভাবে এই দল বদলের ক্ষমতার জায়গাটাকে রাজনীতিতে আমরা আলোচনাটা করি, বিজেপিকে আপনি সেই ফরম্যাটে আলোচনা করতে পারবেন না। বিজেপির সাথে একমাত্র কম্পারেবল এক্সাম্পল হচ্ছে 1920s এবং 30s-এ হিটলারের উত্থানকে নিয়ে আলোচনা করতে হবে। কারণ হিন্দুত্ববাদ, অখণ্ড ভারত, এই যে টোটাল ফ্রেম, এই ফ্রেম হচ্ছে আপনার সেকেন্ড থার্ড রাইখের সাথে মিলবে। যে হিটলারের মতো একটা পপুলার লেফট সোশ্যালিস্ট, সে কিভাবে পপুলার ম্যান্ডেট নিয়ে জার্মানিতে চ্যান্সেলর হয়েছে এবং এই চ্যান্সেলর হবার মধ্য দিয়ে সে কিভাবে একটা অথরিটেরিয়ান রেজিম থেকে শুরু করে একটা ফ্যাসিস্ট নাৎসি রেজিমে পরিণত হয়েছে। এবং সেই জায়গাতে দেখেন যে আপনি মোদির আমলনামা দেখেন, সে গুজরাটে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় 2 থেকে 5 হাজার মুসলমানকে হত্যা করেছে 2 থেকে 3 দিন, এবং খুবই একটা ফ্লিমজি ঘটনাকে কেন্দ্র করে একটা ট্রেন ভরে হিন্দু পুণ্যার্থীরা এক জায়গায় যাচ্ছিলেন, সেখানে মুসলমানরা আপনার আগুন ধরিয়ে দিয়ে অনেক হিন্দু পুণ্যার্থীকে হত্যা করেছেন। পরবর্তীতে ইনভেস্টিগেশনে দেখা গেছে এটা বিজেপির নেতাকর্মীরাই করেছে। তারাই আগুন জ্বালিয়ে মুসলমানদের উপর দোষটা চাপিয়ে দিয়ে এরপর রায়ট ইনফ্লেম করে দিয়ে যা হওয়ার হয়েছে 3 দিন 4 দিন, মানে বেধড়ক মুসলিম পগ্রম যেটা চলেছে। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি যদি বিজেপির যে মানে থিওরিস্ট যারা উপরের দিকের যারা এই আইডিয়াটা ডেভেলপ করেছে, বঙ্কিমের লেখা যদি পড়েন আপনি, এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি, আপনার মধ্য ভারতে অথবা উত্তর ভারতের যারা বুদ্ধিজীবী ছিলেন, এই আরএসএসের গোয়ালকার, সাভারকার, হেজওয়ার, বেলথাকার, এদের টোটাল রিটেন সামগ্রী যদি আপনি দেখেন, দে ওয়ার হাইলি ইন্সপায়ার্ড বাই দ্য নাৎসি অ্যান্ড দ্য ফ্যাসিস্ট ফোর্সেস। তাদের ভলান্টিয়ার পর্যন্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আরএসএসের ভলান্টিয়াররা হিটলারের পক্ষে, মুসোলিনির পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে এবং তাদের লিটারেচার আছে, তাদের পুরস্কারপ্রাপ্ত সোলজার আছে। অতএব সেই রকম একটা ফোর্স যে তার আশেপাশের কোনো রাষ্ট্রকে রাষ্ট্র আকারে বিশ্বাস করে না, হিন্দুকুশ পর্বত থেকে শুরু করে একদম ভারত মহাসাগর পর্যন্ত ডানে বামে যা আছে এর পুরোটা হচ্ছে তার অখণ্ড ভারত, তার যে সেই গোল্ডেন ইন্ডিয়া, সেইটা প্রতিষ্ঠা করতে চায়, যেটা হিস্টোরিক্যালি একটা ফ্লড আইডিয়া। রবিলা থাপার, ইরফান, পার্থচারাজি থেকে শুরু করে সবাই প্রমাণ করে দিয়ে দিজ আর অল বোগাস, ইট নেভার এক্সিস্টেড। তাহলে সেই রকম একটা জায়গা থেকে আপনি যখন দেখেন যে প্রধানমন্ত্রী হয়েছে, তিনি নিজে একজন গণহত্যার আসামি। আমেরিকা, ব্রিটেন থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশ, তার উপরে 10 ইয়ার্সের ট্রাভেল ব্যান ছিল, যেটা প্রধানমন্ত্রী হওয়ার পরে লিফট করা হয়েছে। তাহলে সেই রকম একটা দল কি করেছে গত 10 বছরে, 14তে ক্ষমতায় আসার পর থেকে, সেটা বিবেচনায় নিলেই আপনি এখানে কি হবে আগামী দিনগুলোতে তার একটা প্রোটোটাইপ গত 3-4 দিনে আমরা দেখে ফেলেছি। এক টুকরা কাশ্মীর, এক টুকরা গুজরাট, এক টুকরা উত্তরপ্রদেশ, এক টুকরা বিহার, উড়িষ্যা থেকে শুরু করে, যে এখানে আপনার মুসলমানদের ঘরে গিয়ে মসজিদে গিয়ে দেখতেছেন, মসজিদে নামাজ পড়া অবস্থায় জুমার নামাজে দেখলাম আপনার সেখানে গান বাজনা বাজাচ্ছে, নামাজ শেষ বেধড়ক পিটানো, মুসলমানদের ব্যবসা বাণিজ্য, হোটেল, রেস্টুরেন্ট সব বুলডোজ করে দিয়ে আসতেছে। বুলডোজের এই পলিটিক্স তো আমরা ইসরায়েলে দেখেছি, প্রতিদিন অলিভ গার্ডেন বুলডোজ করে দেওয়া, বা ফিলিস্তিনিদের বাড়িঘর বুলডোজ করে দেওয়া, রাস্তাঘাট বুলডোজ করে দেওয়া, তার টিউবওয়েল কূপটা পর্যন্ত বুলডোজ করে দেওয়া। অতএব বিজেপিকে আপনি সিম্পলি কোনো রাজনৈতিক দল আকারে বিবেচনা করবার সুযোগ নাই। এটা হচ্ছে ঠিক ইউরোপে, ব্রিটেনে সেই 20s-এ 30s-এ আমরা তখন ব্রিটিশ পলিটিশিয়ান ইন্টেলেকচুয়ালদের যে বিতর্কগুলো দেখেছিলাম, যে রাইজ অফ রাইক অ্যাট ডো, এই আকারে আমাদেরকে এখন পড়তে জানতে হবে। কয়েক বছর আগে আপনি জানেন যে ইন্ডিয়াতে নতুন পার্লামেন্ট বিল্ডিং করেছে, এই বিল্ডিংয়ে দঙ্গল নামে একটা ম্যাপ তারা সেট করেছে, যেই ম্যাপে তার অখণ্ড ভারতের ম্যাপ আছে। ওই ম্যাপে বাংলাদেশ নাই, পাকিস্তান নাই, নেপাল নাই, ভুটান নাই, শ্রীলঙ্কা নাই, মালদ্বীপ নাই, বার্মা নাই, আফগানিস্তান নাই। এরা কোথায় গেছে? নাই, সে অখণ্ড ভারতে চলে গেছে, সব ভারতের দখলে, সব ভারতে চলে গেছে, একটা রাষ্ট্র হয়ে গেছে, অখণ্ড ভারত হয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে সে যে এই যে ফ্যান্টাসি পলিটিক্সটা করে, যেই ভারত কোনোদিন এক্সিস্ট করে নাই, ভারতকে মোটা দাগে ইউনিফাই করেছে আজকের ভারতকে মোগলরা, এইটাকে আরো বেশি কনসলিডেট করেছে ব্রিটিশরা। অতএব এইরকম অখণ্ড ভারত নামে এত বড় ভূখণ্ড তো কোনোদিন ছিল না, হিস্টোরিক্যাল ম্যাপ এটা প্রমাণ করে না। তাই বিজেপিকে দল আকারে বিবেচনা করে, যেখানে অন্য দল ছিল
নতুন একটা দল আসছে, এই জায়গায় কথা বলবার সুযোগ নাই। আসিফ সাহান ইতিমধ্যে একটা জিনিস রেফার করেছে যে আপনি ইতিমধ্যে 1 কোটির উপরে নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে অলরেডি রিটের শুনানি চলছে। জি। চিফ জাস্টিস এবং তার জুনিয়র জাজ দেখলাম বলছে যে মার্জিনে প্রত্যেকটা সিটে আপনি ভোটার তালিকা থেকে বঞ্চিত করেছেন, তার থেকে আরো কম মার্জিনে বিজেপি ওই আসনগুলো জিতেছে। আচ্ছা। তারা প্রায় 45 থেকে 47টা আসনের প্রোটোটাইপ অ্যাসেসমেন্ট করছে যে আপনি একটা আসনে 30,000 লোককে বঞ্চিত করেছেন, বিজেপি জিতেছে 9,000 ভোটে। আপনি একটা আসনে 27,000 ভোটারকে বঞ্চিত করেছেন, বিজেপি জিতেছে 1300 ভোটে। তো এইরকম প্রত্যেকটা আসনে যে তারা যে জিতেছে, যেটা 130টা আসনের ফলাফলকে এফেক্ট করেছে। জি, অনেক এটা ধন্যবাদ। সিরিয়াস কোনো চেঞ্জ না জি, পলিটিক্যাল। জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, করা আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।